কদমদিঘি নামে এক গ্রামে করিম নামে এক ব্যক্তি থাকতেন। পেশায় তিনি ছিলেন একজন কৃষক। প্রচণ্ড গরমের কারণে তার সমস্ত ফসল শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। ঘরে একটুও খাবার নেই, আর বাচ্চারাও খুব ক্ষুধার্ত। চিন্তা করো না, আমি জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার করে নেব। তুমি আগেও তার কাছ থেকে টাকা ধার করেছো, আবার কি তার কাছ থেকেই টাকা ধার করবে? না, এটা ঠিক নয়, কিন্তু আমার আর কোনো বিকল্পও নেই। এই গরমের কারণে সবাই কষ্ট পাচ্ছে। এখন কারো কাছে আমাকে ধার দেওয়ার মতো টাকা থাকবে না, তাই বাধ্য হয়ে আমাকে তার কাছ থেকেই ধার করতে হবে। কিন্তু খুব বেশি চিন্তা করো না, তুমি নিজের এবং বাচ্চাদের যত্ন নাও, আমি টাকা নিয়ে আসছি। এ কথা বলে করিম জমিদারের কাছে টাকা ধার নেওয়ার জন্য যায়। জমিদার সাহেব, আমার কিছু টাকার খুব দরকার, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন, আমি আপনার প্রতিটি পয়সা শোধ করে দেব। তুমি আগে আমার কাছ থেকে টাকা ধার করেছো, কিন্তু এখনো শোধ করোনি, আমি তোমাকে টাকা দিতে পারবো না। আমার বাচ্চারা খুব ক্ষুধার্ত এবং আমার ক্ষেতের সমস্ত ফসল শুকিয়ে গেছে। এখন কেউ সেগুলো কিনতে রাজি নয়। দয়া করে আমাকে কিছু টাকা দিন, আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। ঠিক আছে, এই কাগজে তোমার আঙুলের ছাপ দাও, তাহলে আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে জমিদার সাহেব, আপনি যেখানে বলবেন আমি আমার আঙুলের ছাপ দিতে প্রস্তুত। এ কথা বলে করিম কাগজপত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। অবশেষে দেখে এই কাগজে কি লেখা আছে। আরে আরে, তুমি কি করছো কে? কাগজপত্র দেখার দরকার নেই, তুমি কি আমাকে বিশ্বাস করো না? না না, আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আঙ্গুলের ছাপ দিয়ে 400-500 টাকা ধার নেয়, নিয়ে রেশনের দোকানে চলে যায়, ওখান থেকে কিছু রেশন কিনে বাড়িতে চলে যায়। এই নাও গিন্নি, রেশন নিয়ে যাও, আর সবার জন্য খাবার রান্না করো। ঠিক আছে, আমি এখনই রান্না বসাচ্ছি। সালমা তাড়াতাড়ি সবার জন্য রান্না করে। পুরো পরিবার একসাথে মিলে বসে খাবার খায়। পরদিন খুব সকালে জমিদার করিমের বাড়ি আসে। আমার জমিতে তুমি যেসব জিনিসপত্র রেখেছো তা এখনই সরিয়ে ফেলো। আপনার জমি? আমি তো আপনার জমিতে কিছুই রাখিনি। আমি জানতাম তুমি এটাই বলবে, তাই আমি আগে থেকেই তোমার জিনিসপত্র বের করে এনেছি। এই নাও তোমার জিনিসপত্র। আরে, আমি তো আমার জমিতে এইসব জিনিসপত্র রেখেছিলাম, এগুলো কিভাবে আপনার জমিতে গেল? কারণ এখন তোমার জমি আমার জমিতে পরিণত হয়েছে। আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার টাকা ফেরত দাওনি, তাই আমি তোমার জমি নিয়ে নিচ্ছি। আরে, এটা করবেন না, আমি আপনার কাছ থেকে এত টাকাও নিইনি যার জন্য আপনি আমার জমি নিয়ে নেবেন। আমি আপনার কাছ থেকে মাত্র 400 বা 500 টাকা ধার নিয়েছিলাম। তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা বলছি? দেখো দেখো, তুমি নিজেই কাগজে তোমার আঙুলের ছাপ দিয়েছো। জমিদার বাড়ির বাইরে যায় এবং সবাইকে কাগজপত্র দেখাতে থাকে। সবাই জানতো যে জমিদার করিমের সাথে প্রতারণা করছে, কিন্তু কেউ ভয়ে সত্য কথা বলতে রাজি ছিল না, কারণ সব লোকজন জমিদারকে ভয় পেত, আর জমিদার টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছিল। তাই করিম পঞ্চায়েত ডাকার সিদ্ধান্ত নেয় এবং পঞ্চায়েতে সব সত্য খুলে বলে। তুমি যে তার কাছ থেকে মাত্র 400 টাকা ধার নিয়েছিলে তার কোনো প্রমাণ নেই, বরং যেখানে তুমি তোমার বুড়ো আঙুলের ছাপ দিয়েছো সেখানে স্পষ্ট লেখা আছে যে তুমি তোমার জমি নিজের ইচ্ছায় বিক্রি করেছো, আর তোমার আর কোনো সাক্ষী নেই, তাই আমি কিছুই করতে পারবো না। আপনারা সবাই জানেন আমি আমার জমি বিক্রি করতে পারবো না, এই জমিটা আমার পূর্বপুরুষদের, আমি কেন এটা বিক্রি করব? আপনারা সবাই কিছু বলছেন না কেন? দেখো করিম, গ্রামের কেউ তোমাকে সমর্থন করতে রাজি নয়, আমি তোমার আর আমার সময় নষ্ট করতে পারি না, তাই আমি এই বিষয়টি এখানে শেষ করছি। তখন করিমের এক বন্ধু তার পক্ষ নেওয়ার জন্য এগিয়ে আসে। মোড়ল মশাই, আমি আমার বন্ধুকে সমর্থন করব। আমি খুব ভালো করে জানি যে রহিম কখনো তার পৈতৃক জমি বিক্রি করবে না। খলিলের কথা শুনে জহিরুল সত্য বলার কিছুটা সাহস পেল এবং সেও বলে উঠল, তুমি ঠিকই বলেছ খলিল, করিম কখনো তার পৈতৃক জমি বিক্রি করবে না, সে প্রতারিত হয়েছে, জমিদার করিমের সাথে প্রতারণা করেছে। ধীরে ধীরে গ্রামের কিছু মানুষ করিমকে সমর্থন করতে শুরু করে।
এইসব দেখে জমিদার কিছুটা ভয় পেয়ে যায়। ঠিক তখন মোড়ল বলে ওঠেন, আগে কেউ জমিদারের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি ছিল না, কিন্তু এখন কিছু গ্রামবাসী তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হওয়ায় এই বিষয়টি এখনই বন্ধ করা যাচ্ছে না। আগামীকাল এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করা হবে এবং তখন সিদ্ধান্ত নেওয়া হবে। মোড়লের কথা শুনে করিম কিছুটা স্বস্তি পায়। তার মনে নিজের জমি ফিরিয়ে পাওয়ার একটা আশা জাগে। তখন গ্রামের কিছু লোক এক জায়গায় দাঁড়িয়ে জমিদারের বিরুদ্ধে বলাবলি করতে থাকে। সেই দিন রাতে জমিদার খলিল, জহিরুল আর কিছু লোকজনকে তার বাড়ির পিছনে ডাকে। এই নাও, কিছু টাকা নাও, আর আগামীকাল পঞ্চায়েতে মুখ বন্ধ রাখবে। যদি তুমি আগামীকাল পঞ্চায়েত আমাকে সমর্থন করো, আমি তোমাদের আরো বেশি টাকা দেব, কিন্তু যদি না করো তাহলে তোমরা সমস্যায় পড়বে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। আগামীকাল পঞ্চায়েতে আমি আপনাকে সমর্থন করব। এরপর সব লোক সেখান থেকে চলে যায়। পরের দিন আবার পঞ্চায়েত বসে। করিমের মনে হচ্ছিল গ্রামের কিছু লোকের সমর্থন সে পাবে এবং এই লড়াইয়ে সেই জিতবে, সে তার জমিটি ফিরে পাবে। কিন্তু আজ পঞ্চায়েতে গ্রামের যে কয়েকজন লোক তাকে সমর্থন করেছিল তারাও এখন তার বিরুদ্ধে চলে গেছে। এইসব দেখে করিম অনেক ভয় পেয়ে যায়। মোড়ল সাহেব, আপনি আমার কথায় বিশ্বাস করেন না? আপনি চাইলে খলিলকে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন। খলিলের নাম শুনে করিমের চেহারায় একটা খুশির ঝলক দেখা গেল। তার মনে হচ্ছিল খলিল তার বন্ধু, সে অবশ্যই তাকে সমর্থন করবে। কিন্তু তার জানা ছিল না যে এখন সবকিছু টাকায় বিক্রি হয়ে যায়। তখন খলিল জমিদারকে সমর্থন দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একেবারে জমিদার সাহেব, আপনি একেবারে ঠিক বলেছেন। এই করিম এরকমই, সে শুধু মিথ্যে কথা বলে। আরে খলিল, তুই এটা কিভাবে বলছিস? তুই না আমার বন্ধু। আমি তোর বন্ধু নই, আজ থেকে আমার সাথে আর কথাও বলবি না। সমস্ত প্রমাণ করিমের বিরুদ্ধে, অতএব এই বিষয়টি এখানেই শেষ। আমি ঘোষণা করছি যে করিমের জমিটি এখন থেকে জমিদারের। পঞ্চায়েতে বিচার শেষ হওয়ার পর সব লোক চলে যায়, কিন্তু করিম পরাজয় মেনে নেয় না। সে নতুন কোনো উপায়ের কথা ভাবে যাতে সে তার জমিটি ফিরে পায়। কারণ এই জমিটি শুধু জমিই ছিল না, এটা তার পূর্বপুরুষের পৈতৃক জমির শেষ স্মৃতি, যা সে তার জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসত। করিম তাড়াতাড়ি তার বাড়িতে যায়। সালমা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি কি আমাদের জমিটি ফিরে পেতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আমাকে শুধু বলো আমায় কি করতে হবে। করিম সালমার কানে কানে ফিসফিস করে কিছু একটা বলে। অন্যদিকে জমিদার স্ত্রী সবজি নেওয়ার জন্য সবজির ঠেলা গাড়ির কাছে আসে। সেখানে গ্রামের সব মহিলাদের সাথে সালমাও ছিল। সালমা জমিদারের স্ত্রীকে দেখে জোরে জোরে কথা বলতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি জমিদারের ওপরে কালো জাদু করেছি। সে আমাদের জমি দখল করেছে। এখন সে বুঝতে পারবে আমি কি করতে পারি। দেখবে পুরো গ্রাম শীঘ্রই মিষ্টি দিয়ে তার মৃত্যু উদযাপন করবে। আর যখন সে মারা যাবে আমি তখন পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবো। এর মানে তুমি জমিদারের উপরে কালো জাদু করেছো? অবশ্যই আমি জমিদারের উপরে কালো জাদু করিয়েছি। সে আমাদের জমি আত্মসাৎ করেছে না, এখন সে বুঝতে পারবে যে আমি কি কি করতে পারি। সালমার কথা শুনে জমিদারের স্ত্রী জোবেদা বেগম ভয় পেয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে জোবেদা বেগম বলে উঠল, কি তুমি তুমি জমিদারের ওপরে কালো জাদু করেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি জমিদারের ওপরে কালো জাদু করেছি। দয়া করে এটা করো না। তুমি কি এক টুকরো জমির জন্য কাউকে হত্যা করবে? এটা কি তোমার জন্য শোভা পায়? আমি জোর হাত করছি, তুমি দয়া করে কালো জাদু করো না। আরে সুবেদা বেগম, তুমি কেন চিন্তা করছো? ও তো সেই ব্যক্তির উপরে কালো জাদু করেছে যে অন্যায়ভাবে তাদের জমি দখল করেছে। আরে ওই তো সে। জবিদা বেগম ও গ্রামের সব মহিলাদের কথা জমিদার শুনতে পায়। সে তাড়াতাড়ি দৌড়ে আসে এবং জবেদা বেগমকে চুপ করতে বলে। আরে আমার গিন্নি জবেদা বেগম, চুপ করো। তুমি কি আমায় মার খাওয়াতে চাও? কি তুমি আমার মাথাকে খারাপ বললে?
এতে খারাপের কি আছে? আমি যা বলছি তা সত্য। তোমার মাথাও খারাপ, আর তুমিও তোমার বাজে কথা নিজের কাছে রাখো। আমি বাজে কথা বলি না, আর যাই করি না কেন অন্তত আমি তোমার মতন মিথ্যা বলি না। আচ্ছা, আমি কি মিথ্যে বলেছি? ও মা, তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি কি মিথ্যে বলেছো? তুমি তো করিমের জমি দখল করেছো, তাও আবার মিথ্যা বলে, তাই না? তুমি আগে মধ্যরাতে সবাইকে ডেকে টাকা দিয়েছিলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। তুমি কি এত তাড়াতাড়ি সব ভুলে গেছো? তুমি এত বড় মিথ্যাবাদী, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে আমার গিন্নি, তুমি চুপ করো। তুমি কি আমাকে পিটুনি খাওয়াতে চাও? দুইজনের ঝগড়ার আওয়াজ অনেক জোরে হচ্ছিল। সেই কারণে পুরো গ্রামের লোক এক জায়গায় জড়ো হয়ে যায় এবং জবেদা বেগমের সব কথা শুনে ফেলে। কি, তুমি সবাইকে মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়েছিলে? তুমি একজন নির্দোষ লোকের জমি দখল করে ঠিক করোনি, আর পঞ্চায়েতে মিথ্যে সাক্ষী দিয়ে তুমি খুব অন্যায় করেছো। এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এখন আর কি মিথ্যে কথা বলবেন? এখন তো আপনার স্ত্রী সবার সামনেই সত্যটা বের করে দিয়েছে। এখন আর লুকানোর কিছুই বাকি নেই। এখন আমি কি করে আর লুকাবো? যার এরকম বউ থাকে তার তো কারো সামনে মুখ দেখানোর মতো পরিস্থিতি থাকে না। তোমাদের জমি আমি আজকেই ফিরিয়ে দেবো। ওহ সালমা, আমার স্বামী তোমার স্বামীর জমি ফিরিয়ে দিয়েছে। এখন তুমি আমার স্বামীর ওপরে যে কালো জাদু করেছো তা তুলে নাও। আরে, আমি তোমার স্বামীর ওপরে কোনো কালো জাদু করিনি। তুমি কি বলতে চাইছো? এটা আমাদের পরিকল্পনা ছিল, তোমার কাছ থেকে সত্য বের করে আনার জন্য। করিম, আমাকে ক্ষমা কর ভাই। তুই বন্ধু হওয়া সত্ত্বেও আমি তোর পাশে দাঁড়াতে পারিনি। ক্ষমা চাইবি না, এটা তোর দোষ নয়, পরিস্থিতির দোষ।